তোমরা যারা আমাকে চেনো তারা তো ভেরি গুড, আমার খুবই ভালো লাগলো। অনেকেই আছে আমার সাথে অপরিচিত, তো আজকে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি আছি তোমাদের সাথে সানজিদা রহমান রিয়া, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আসো আজকে আমরা আমাদের টপিকে চলে যাই। আজকে আমরা পড়বো, মাশাআল্লাহ আমাদের সাথে কিন্তু অনেকে ক্লাস করছে, ভেরি গুড। তোমরা একটু ঝটপট ক্লাসটি শেয়ার করে দিও, আরো যাতে সবাই মিলে আমরা ক্লাস করতে পারি। দেখো আজকে পড়বো আমরা আলাওলের রচিত একটা কবিতা ঋতু বর্ণন। ঋতু বর্ণন মানে কি? বর্ণন মানে কি? বর্ণন মানে হচ্ছে বর্ণনা করা। সাতক্ষীরা থেকে আমাদের সাথে জয়েন হয়েছে। পেইড কোর্স কবে থেকে শুরু? ভালো কথা, আগামীকাল থেকে তোমাদের 26-এর কামব্যাক কোর্সটি শুরু হচ্ছে 26 ব্যাচের জন্য, আর 27-এর কোর্স তো চলছে তোমরা জানো। আচ্ছা দেখো, বর্ণন মানে বর্ণনা করা, তাহলে ঋতু বর্ণনটা কি? ঋতুর বর্ণনা। ঋতু আছে কয়টা? আমাদের ঋতু রয়েছে 6টা। এই কবিতায় 6টা ঋতুর জাস্ট বর্ণনা দেওয়া হয়েছে। সেটা কেমন? বসন্তের কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে, বসন্তে প্রকৃতিতে আমরা কি দেখতে পাই, গ্রীষ্মে প্রকৃতিতে কি দেখতে পাই, বর্ষায় কি দেখি, জাস্ট 6টা ঋতুর বর্ণনা ছাড়া আর কিছুই নাই কবিতাটা। কিন্তু মধ্যযুগের ভাষা যেহেতু একটু অন্যরকম ছিল, এই কারণে একটু আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু আজকের ক্লাস সবাই আমরা মনোযোগ দিয়ে করব। আজকের ক্লাসের পরে কারো কোনো কনফিউশন থাকবে না এই কবিতা থেকে। আচ্ছা দেখো, জাকির আমাদের সাথে জয়েন হয়েছে। প্রথমে আসো আমরা একটু, যেহেতু ঋতুবর্ণন কবিতাটা আলাওল লিখেছে, তো তার সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে আসি যে আলাওল সম্পর্কে আমরা কি কি জানি। দেখি, দেখো আলাওল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাহলে তোমার যদি প্রশ্ন আসে আলাওল কত শতকের কবি, সেটা হচ্ছে 17 শতকের কবি। আবার অপশনে যদি থাকে মধ্যযুগের কবি, তাহলে মধ্যযুগেরও কবি হবে, ঠিক আছে। এরপরে দেখো আনুমানিক, অর্থাৎ আলাওল যে এক্স্যাক্টলি কবে জন্মগ্রহণ করেছে এইটার অ্যাকচুয়াল সালটা আমাদের কাছে জানা নাই, ঠিক আছে। তো আনুমানিক একটা আমরা ধারণা করেছি যে আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনায়, বর্তমান যেটা ফরিদপুর জেলা, সেখানের জালালপুরে তিনি জন্মগ্রহণ করেছেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রামে যাওয়ার পথে তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। অর্থাৎ এই যে 17 শতক মধ্যযুগে এখনকার মতো যে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা মধ্যযুগে এরকম ছিল না। তোমরা বুঝতে পারছো, এখন যে ফরিদপুর, সেই সময় ফরিদপুরের নাম ছিল ফতেহাবাদ পরগনা। তাহলে বুঝতে পারছো যে এখনকার যে সময়, যে বৈশিষ্ট্য, সেগুলো 17 শতকে ছিল না। তো সেই সময় যেতে হতো, কবি কি করেছিল? চট্টগ্রামে যাচ্ছিল জলপথে। তো জলপথে যাইতে গেলে সে কি করলো? পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ করেছিল তাদেরকে। তিনি এবং তার বাবা যাচ্ছিলেন একসাথে। এবার ওই পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে তার বাবা মারা গিয়েছিল, আর হচ্ছে ভাগ্যক্রমে কবি আলাওল বেঁচে গিয়েছিল। দেখো এখানে বলছে তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। আরাকান কোথায়? এই যে মিয়ানমারে যেটা আমরা বলি, তাই না? সেখানে প্রথমে আরাকান রাজ্যের সেনা দলে কাজ পান তিনি। ক্রমে রাজদরবারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের কৃপা দৃষ্টি লাভ করে। অর্থাৎ ওই যে রাজদরবারের যে প্রধান অমাত্য ছিল মাগন ঠাকুর, এই মাগন ঠাকুর কি করেছিল? তার উপরে একটু সুনজর দিয়েছিল যে না, ছেলেটা তো বেশ ভালো, তাহলে একে দিয়ে কিছু করানো যায়, ঠিক আছে। এবং রাজসভাসদভুক্ত হন এবং তাকে কি করে, দেখো ভাগ্যের কি জোর, তিনি মূলত এক দেশ থেকে আরেক দেশে গেলেন, সেইখানে গিয়ে একদম সরাসরি রাজ দরবারের একজন হিসেবে তিনি গণ্য হলেন। তাহলে তার ভাগ্যটা আসলে অনেক ভালো ছিল। তারই পৃষ্ঠপোষকতায়, কার পৃষ্ঠপোষকতায়? এই যে মাগন ঠাকুর, ঠিক আছে। এই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাওল পদ্মাবতী কাব্য রচনা করে, যেটা খুবই ফেমাস। পদ্মাবতী কার রচনা? আলাওলের রচনা। রাজসভায় শিক্ষিত পদস্থ ব্যক্তিদের সহচর্যে তিনি কাব্য চর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। বুঝতে পেরেছো? তাহলে আলাওলের কবিতায় বৈশিষ্ট্যটা কি ছিল? নাগরিক চেতনা, অর্থাৎ একটা শহুরে চেতনা, এবং তিনি খুব সুরুচি সম্পন্ন ছিলেন, রুচিবোধ সম্পন্ন ছিলেন। এই জিনিসগুলো তার কবিতায় খুবই স্পষ্ট।
এরপরে দেখো সংস্কৃত, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষায় ব্যুৎপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এইটা কি, অর্থাৎ আলাওল অনেকগুলো ভাষা জানতেন, শুধুমাত্র বাংলা না, তিনি সংস্কৃত, আরবি, ফার্সি এই ভাষাগুলো তিনি চমৎকার জানতেন এবং এই ভাষাগুলোতেও তিনি সাহিত্য চর্চা করেছেন। শিল্পকুশলী এই কবিতার অন্যান্য রচনার মধ্যে রয়েছে, অর্থাৎ আলাওলের আরো কিছু রচনা আমরা আজকে জানবো, সেটা হচ্ছে তার কিছু বিখ্যাত কাব্য, সয়ফুল মুলক বদিউজ্জামাল, এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি হপ্ত পয়কর, সিকান্দার নামা, তার নীতি কবিতা অর্থাৎ নীতি নৈতিকতা এই বিষয়ক একটা কবিতা হচ্ছে তোহফা। সঙ্গীত বিষয়ক তার একটা কাব্য ছিল, তার নাম রাগ তাল নামা। আলাওল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে। তাহলে এই ছিল হচ্ছে আলাওলের সারা জীবনটা। বুঝতে পেরেছো? কবি আলাওল সম্পর্কে আমরা টুকিটাকি জানলাম। যেহেতু হচ্ছে আমাদের আজকে ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে আমি সাধারণত সেই টপিকগুলোই সিলেক্ট করার ট্রাই করি যেগুলোতে তোমাদের প্রবলেম থাকে। তো আমি কবি পরিচিতিতে অত ডিটেলসে আর না যাই, পাঠ পরিচিতিতেও না যাই, আমরা কবিতার মাধ্যমে সরাসরি সব জিনিসটা আমরা জানবো। তার আগে, কবিতা জানার আগে আমাদের একটা জিনিস পড়ে আসলে ভালো হয় আগে থেকে, সেটা হচ্ছে শব্দার্থ। তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন আসবে এই কবিতাটা পড়ে, তো আসো আমরা যে এই কবিতার যে কিছু শব্দ রয়েছে একটু অন্যরকম, সেই শব্দের অর্থগুলো আমরা আগে দেখে আসি, তাহলে আমাদের কবিতাটা পড়তে অনেক বেশি ইজি হবে। দেখো, আমাদের এই কবিতায় একটা শব্দ আসবে, সেটার নাম হচ্ছে সুমাধব। সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্তকাল, অর্থাৎ বসন্তকালকেই উত্তম বলে বিবেচিত হয়েছে, অর্থাৎ বসন্তকালই সব থেকে শ্রেষ্ঠ ঋতু, এরকম একটা কথা বলা হয়েছে। মলয়া সমীর মানে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। কামের, আমাদের এই কবিতায় রয়েছে কামের, ঠিক আছে, কামের পদাতি। তো কামের বলতে বোঝে কামদেবের, আর কামদেবটা কি, কামের বলতে বোঝে প্রেমের দেবতা। ক্লিয়ার? কামের মানে প্রেমের দেবতা। এরপরে পদাতি, পদাতি মানে পদচারী সৈন্য বা এক কথায় হচ্ছে সৈন্যবহর। বনস্পতি কি, বনস্পতি হচ্ছে এমন এক ধরনের গাছ যেখানে কিনা ফুল ধরে না, শুধুমাত্র ফল হয়। বুঝতে পেরেছো? এমন গাছ যেখানে ফুল হয় না, ডিরেক্ট ফল হয়। সে গাছগুলো কি হতে পারে? অশ্বত্থ গাছ হতে পারে, বট গাছ হতে পারে। কিংশুক মানে হলো পলাশ ফুল। সুরঙ্গ মানে সুন্দর রং। তোমার মাথায় আসতেছে না সুরঙ্গ মানে কি? সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর রং। মল্লী মানে হচ্ছে বেলি ফুল। মল্লী মানে কি? বেলি ফুল। লবঙ্গ আমরা জানি এক প্রকার মশলা, আমরা চিনি না লবঙ্গ। গোলাল মানে হচ্ছে আবির, আবির যা ফাগোতাই, আবির আমরা যেটা ওই যে গায়ে মাখি, তাই না, বিভিন্ন অনুষ্ঠান পার্বণে আমরা আবির মাখি। তারপরে ঝংকার, ঝংকার হচ্ছে বিনা যন্ত্রের শব্দ, অর্থাৎ একটা বাদ্যযন্ত্রের শব্দ। এইগুলো শব্দার্থ বইয়ে আছে, এক্স্যাক্টলি আমি তোমাদের বই পড়াচ্ছি, আমি অন্য কোথা থেকে পড়াচ্ছি না। নিদাখ মানে হচ্ছে গ্রীষ্মকাল, স্মরণ মানে হচ্ছে আশ্রয়, ঠিক আছে। আমরা জানি কি স্মরণ মানে মনে করা, কিন্তু সেই স্মরণ আর এই স্মরণ হচ্ছে আলাদা। বরিশা মানে হচ্ছে বর্ষিত হচ্ছে, পূরিত মানে পূর্ণ। এই শব্দগুলোর ব্যবহার কিন্তু আমাদের সব কবিতায় রয়েছে। তো কবিতায় আমরা ডিটেলসে জানবো, তার আগে আমরা এইখান থেকে একটু আগে থেকে দেখে নিলে পড়তে সুবিধা হবে। কৈলাস, এই কবিতায় আসবে একটা শব্দ কৈলাস। কৈলাস হচ্ছে শিবের বাসস্থান। মল্লার মানে মালাহার, বা মল্লার হচ্ছে আমরা যারা গান করি, গানের বিভিন্ন রাগ থাকে বা তাল থাকে, তো মল্লার হচ্ছে ঠিক তেমনি সুরের একটা রাগের নাম, ঠিক আছে। দাদুরি মানে মাদি ব্যাং বা মেয়ে ব্যাং। শিখিনী মানে ময়ূরী। অতিমন ভাত্র মানে মনে অনেক ভাব জাগে। পুনি মানে পুনরায়। চামর মানে পাখা। খঞ্জন মানে এক জাতীয় চঞ্চল পাখি। উপজিত মানে হচ্ছে উপস্থিত হওয়া। তাম্বুল মানে পান। তরাসে মানে ভয়ে। তুরিতে মানে দ্রুত, হয় না যে আমরা তুরিতে দেখাই এক তুরিতে সবকিছু করে ফেলবো, সেই তুরিতে মানে হচ্ছে দ্রুত। কাফুর মানে হচ্ছে কর্পূর। কস্তুরী মানে মৃগনাভি। চুয়া মানে গন্ধদ্রব্য। জাবক মানে হচ্ছে আলতা। বুঝতে পেরেছ? এখন আমরা মোটামুটি শব্দার্থগুলো একটু দেখলাম, দেখার পরে এখন আমরা ডিরেক্ট কবিতায় যাব। এখন দেখো, এতক্ষণ যা আমরা পড়েছি, মোটামুটি যা পড়লাম জানার মতন যা সবকিছু আমরা একটু টুকটাক জানলাম। এবার সবার মাইন্ডসেট করো, আজকের ক্লাসে আমরা এখান থেকে সবকিছু জেনে যাব। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা
26-এর অলরেডি আমরা কিন্তু একটা ব্যাচ শেষ করে ফেলেছি। তারপরে তোমাদের অনেকেই ছিলে যারা বলছিলে যে আপু আমাদের 26-এর জন্য আরেকটা কোর্স নিয়ে আসেন, তো তাদের জন্য সিআরডেমি কি করেছে, আবার কামব্যাক 26 একটা কোর্স শুরু করেছে। ঠিক আছে, তোমরা যারা 26 ব্যাচে রয়েছো, যারা জানো না তারা ঝটপট ভর্তি হয়ে যাও। আগামীকাল থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আগামীকাল থেকেই তোমাদের ক্লাস শুরু হবে। যারা এখনো জানো না ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য ভালো হবে কোর্সটা। আর হচ্ছে তোমরা কিভাবে ভর্তি হবে দেখো, স্ক্রিনে একটা সিআরডেমির যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সিআরডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে কিভাবে ভর্তি হবে জেনে যাবা। আর 27-এর অলরেডি কিন্তু ক্লাস চলছে, 27-এর অলরেডি ক্লাস চলছে, কোর্স শুরু হয়ে গিয়েছে। যারা 27-এর এখনো রয়েছে ভর্তি হওনি, ঝটপট ভর্তি হয়ে যাও, খুব বেশি ক্লাস হয়নি। ঠিক আছে, আচ্ছা আসো এবার আমরা একটু ক্লাসে আসি। আপু একটু পড়ান। আচ্ছা, না পড়ালে কি হবে না? দেখো কবিতার প্রথম লাইন, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ এই কবিতাটিতে প্রথমে বসন্ত ঋতুর বর্ণনা দিয়ে শুরু করা হয়েছে। তাহলে তোমার যদি প্রশ্ন আসে ঋতু বর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, উত্তরটা কি হবে? বসন্ত ঋতুর। তো বসন্ত ঋতুর বর্ণনায় বলছে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, নবীন মানে নতুন, পল্লব মানে পাতা। আমরা জানি বসন্তকালে কি হয়, বসন্তকালে গাছে গাছে নতুন পাতা থাকে, নতুন ফুলে ফলে সবকিছু একদম ভরে ওঠে। তো সেই বর্ণনাটাই দেওয়া হয়েছে যে প্রথমেই বসন্ত ঋতুর কথা বলছি, সেই ঋতুতে কি দেখা যায়? নবীন পল্লব, অর্থাৎ নতুন পাতা দেখা যায়। দুই পক্ষ আগে পাচ্ছে মধ্য সমাধব, দুইটা পক্ষ, ঠিক আছে, শীত এবং গ্রীষ্ম, শীত এবং গ্রীষ্মের মাঝখানে পড়ে বসন্ত। তো এই শীত এবং গ্রীষ্মের মধ্যে কোনটা সব থেকে উত্তম, সেটা হচ্ছে বসন্তকাল। সেইটাই বলছে যে দুই পক্ষ আগে পাচ্ছে, প্রথমে একটা পক্ষ রয়েছে পরে একটা পক্ষ রয়েছে, সেই দুই পক্ষ কি? শীত এবং হচ্ছে গ্রীষ্ম, তার মধ্যে উত্তম বসন্তকাল। সুমধব মানে আমরা শব্দার্থে দেখে আসলাম না যে উত্তম বসন্তকাল। তো এই বলতেছে কবি এই কবিতায় যে শীতকাল এবং গ্রীষ্মকালের মাঝখানে তো বসন্তকাল আসে, তো বসন্তকাল হচ্ছে এই দুইটা ঋতুর মধ্যে সব থেকে বেস্ট। বোঝা গেল? এরপরে বলছে মলয়া সমীর হইলা কামের পদাতি। মলয়া সমীর মানে কি জানো? মলয়া সমীর মানে দক্ষিণা বাতাস। ক্লিয়ার? মলয়া সমীর কি? মলয়া সমীর হচ্ছে দক্ষিণা বাতাস। আমরা জানি যে বিভিন্ন সময় দক্ষিণা বাতাস প্রবাহিত হয়, তার মধ্যে বসন্তকালে সব থেকে বেশি দক্ষিণা বাতাস প্রবাহিত হয়, অর্থাৎ মৃদু মন্দ বাতাস বয়, হালকা হালকা একটা সুন্দর অনুভূতি কাজ করে। তো সেটাই বলছে যে এই বসন্তকালে এই দক্ষিণা বাতাস বইতে শুরু করে, আর এই দক্ষিণা বাতাস হচ্ছে কামের পদাতি, অর্থাৎ কি? প্রেমের দেবতার মতো। হইলা মানে হচ্ছে হলো, ঠিক আছে, হইলা মানে হলো। এই দক্ষিণা বাতাস হলো কামের পদাতি, দক্ষিণা বাতাস হলো প্রেমের দেবতার মতো। অর্থাৎ দক্ষিণা বাতাস যখন বইতে শুরু করে, পরিবেশ পরিস্থিতি যখন সুন্দর থাকে, আমাদের মনটাও ভালো থাকে, তখন আমাদের মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব জাগে, আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সেটাই বলছে যে এই বসন্তকালে কি হয়? দক্ষিণা বাতাস বইতে শুরু করে, আর এই দক্ষিণা বাতাস যেন প্রেমের দেবতার মতো, আমাদের মনে প্রেমের দেবতার মতোই একটা স্বর্গীয় অনুভূতি কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, মন ফুরফুরে থাকে। এরপরে বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত মানে কি? মুকুলিত মানে হচ্ছে আপু আমার মেসেজ দেখে না, হ্যাঁ দেখবো, সবার মেসেজ দেখবো। মুকুলিত কইল মানে কি? এই যে গাছে গাছে যখন নতুন ফল আসে, ঠিক আছে, যখন ফল ধরে তার আগে কি হয়? কুড়ি জন্মায়। তো সেটাই বলছে যে বসন্তকালে প্রতিটা গাছে গাছেই দেখা যায় যে ফল ফুল আসার একটা যে চিহ্ন, সেটা দেখা যায়। অর্থাৎ গাছে গাছে যে নতুন ফুল থাকে, তারপরে নতুন ফল থাকে, চারিদিক পরিবেশটা একদম সুন্দর হয়ে যায়, সেইটাই বোঝাচ্ছে। এরপরে বলছে কুসুমিত কিংসুক সঘন বনলাল। কিংসুক মানে কি জানো? কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, ঠিক আছে, কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল।
তো বলতেছে যে বসন্তকালে কুসুমিত মানে কি ফুল ফোটে, তো বলছে বসন্তকালে হচ্ছে শাখে শাখে দেখা যায় পলাশ ফুল ফোটে থাকে। আর পলাশ ফুল আমরা যারা দেখেছি আমরা কি জানি যে পলাশ ফুল একটা ডালে যখন পলাশ ফুল ফোটে অনেকগুলো ফুল একসাথে ফোটে, একদম থোকা থোকা হয়ে পলাশ ফুল ফুটে থাকে। তো সেটাই বলছে যে ওদেরকে একসাথে দেখলে মনে হয় একদম ঘন লাল, কারণ পলাশ ফুল কিন্তু লাল রঙের হয়। তো সেটাই বলছে যে কুসুমিত কিংশুক সঘন বনলাল, অর্থাৎ এই বসন্তকালে যখন পলাশ ফুলগুলো ফুটে থাকে তখন মনে হয় যেন পুরো বন একদম লাল হয়ে আছে, ঘন হয়ে থাকে, পুরো লালে লাল, মনে হয় বনে আগুন ধরে গেছে, মানে এত টকটকে লাল, এত সুন্দর দেখা যায়। এখন তোমরা আমাকে বলো এই পর্যন্ত তোমরা কি সবাই ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? যতটুকু বোঝালাম এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? দাদুরি কি আপু? দাদুরি তো আমরা এখনো আসি না ওইদিকে, আমরা যখন আসবো তখন আমরা জানবো। এর আগে কিন্তু আমরা শব্দ অর্থ দেখে এসেছি। এই পর্যন্ত বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? এই কবিতার মূল উদ্দেশ্য কি? ভালো প্রশ্ন। এই কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে 6টা ঋতুর বর্ণনা দেওয়া, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, জুই বলছে কোনো সমস্যা নেই। তুর্য নাকি? আমি তো পড়তে পারছি না তোমার নাম। আচ্ছা, ক্লিয়ার ম্যাম। প্রিন্স বলছে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার। এরপরে দেখো, এই পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এবার পরবর্তী থেকে দেখি। এখানে বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। ঠিক আছে, এটা কি? এটাও হচ্ছে একটা বসন্তকালের বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে বসন্তকালের একটা বৈশিষ্ট্য যে পুষ্পিত সুরঙ্গ মল্লী। মল্লী মানে হচ্ছে বেলি ফুল। ঠিক আছে, বেলি ফুল যখন ফোটে তোমরা দেখতে পাবা না বেলি ফুল ফুটে আছে, বাট বেলি ফুল যেখানে থাকে সেই রাস্তা দিয়েও এত চমৎকার সুরভিত করে, খুব চমৎকার গন্ধ পাওয়া যায়। এবার সেই গন্ধ শুনেই বোঝা যায় আশপাশে বোধহয় কোথাও বেলি ফুল গাছ আছে। তো সেটাই বলছে বসন্তকালে এই বেলি ফুল থাকে। আর এই বসন্তকালে যেহেতু বেলি ফুল থাকে, তো বেলি ফুল কি করে বসন্ত বাতাসের সাথে চারদিকটা একদম সুরভিত করে তোলে, চারিদিক গন্ধে একদম আকুল করে তোলে, সুন্দর মিষ্টি সুবাসে। এছাড়াও এই সময়ে কি কি আরো দেখো বৈশিষ্ট্য দেখা যায় যে লবঙ্গ গুলাল, অর্থাৎ এই যে লবঙ্গের কিন্তু যখন লবঙ্গ যখন গাছে ধরে একটু কিন্তু লাল লাল দেখা যায়। তো সেটাই বলছে এগুলো সব প্রকৃতির বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো যে প্রকৃতির যে সৌন্দর্য সেইটা বোঝানো হয়েছে। তোমার মাথায় দেখো, এবার তুমি চোখ বন্ধ করে চিন্তা করো জিনিসটা যে বসন্তকালে তাহলে কি কি হচ্ছে। বসন্তকালে দক্ষিণে বাতাস বইছে, পলাশ ফুল ফুটে রয়েছে, তারপরে হচ্ছে লবঙ্গের যে মশলা আমরা সবাই চিনি মশলা, সেটার কিন্তু একটা খুব ভালো গন্ধ থাকে, তাই না? লবঙ্গ যখন আমরা একটু কাছে এনে ধরি সেটারও কিন্তু একটা নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে। তো বসন্ত ঋতুতে এমন সব জিনিসপত্র ফোটে যেগুলোর প্রত্যেকে নিজস্ব কিছু সুবাস রয়েছে, আর এগুলোই এই বসন্ত ঋতুটাকে খুব বেশি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ক্লিয়ার? এরপরে দেখো বলছে মল্লী অর্থ কি? মল্লী মানে হচ্ছে বেলি ফুল। এরপরে বলছে ভ্রমরের ঝংকার কোকিলের কলরব, অর্থাৎ এই বসন্ত ঋতুতে আমরা দেখি ভ্রমরের ঝংকার, অর্থাৎ ফুলে ফুলে কি হয় ভ্রমর ঘুরে বেড়ায়। এছাড়াও দেখা যায় যে কোকিল ডাকছে, কোকিলের কলরব, অর্থাৎ শাখে শাখে ডালে ডালে দেখা যায় কি যে কোকিল ডাকছে। তাহলে বসন্ত ঋতুর বৈশিষ্ট্য এগুলো যে আমরা বসন্ত ঋতুতে দেখতে পাই যে বেলি ফুল ফুটে রয়েছে এবং চারপাশে একদম সুরভিত করে রেখেছে। এছাড়াও আমরা দেখতে পাই যে লবঙ্গ গুলাল অর্থাৎ আবিরের
রঙের মতন রং করে একদম চারিদিক প্রকৃতি ছেয়ে গিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই বসন্ত ঋতুতে যেহেতু চারপাশে একদম সব ফুলে ফলে ভরে যায়, এই কারণে ফুলে ফুলে দেখা যায় যে ভ্রমর ঘুরে বেড়ায়। এছাড়া ডালে ডালে দেখা যায় যে কোকিল ডাকছে, অর্থাৎ সুন্দর যে প্রকৃতির বৈশিষ্ট্য, এটাই মূলত এখানে এখনো পর্যন্ত বোঝানো হয়েছে। এরপরে দেখো বলছে শুনিতে যুবক মনে জাগে অনুভব, অর্থাৎ এই যে কোকিলের ডাক, ভ্রমরের ঝংকার, এই যে গাছে গাছে ফুল, এই সমস্ত দেখে আমাদের যারা যুবক মন রয়েছে, তাই না, আমাদের যারা তরুণ মন রয়েছে, সকলের মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি জাগে। বসন্ত ঋতুতে প্রকৃতির যে বৈশিষ্ট্য, এই সকল কিছু দেখে আমাদের মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করে। সেটা কি, যখন দেখবা ওয়েদারটা একটু খারাপ থাকে আমাদের মনটাও খুব খারাপ খারাপ লাগে। যখন বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকে, কোনো একটা অজানা কারণে আমাদের মনটাও খুব খারাপ থাকে, তাই না? প্রকৃতির সাথে মানুষের মনের একটা চমৎকার যোগসূত্র রয়েছে। আবার যখন প্রকৃতিটা অনেক সুন্দর থাকে, আশপাশে সব ফুলে ফলে ভরে থাকে, গাছে গাছে সব ফুল ফল, পাখির কলরব, তখন আমাদের মনটাও ভালো থাকে। তো সেটাই বলছে যে বসন্ত ঋতুতে এত সব সুন্দর সুন্দর বৈশিষ্ট্য দেখে যুবকের মনে অনেক সুন্দর একটা অনুভূতি কাজ করে। আচ্ছা, এরপরে দেখো নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। হর্ষিত মানে হচ্ছে আনন্দিত। হর্ষিত মানে কি, এই যে মাত্রই দেখলাম সিজুকা প্রশ্ন করেছে হর্ষিত মানে কি। হর্ষিত মানে হচ্ছে আনন্দিত। বাংলা ইংরেজি তথ্য প্রযুক্তির ক্লাস হয় এখানে, হ্যাঁ। আচ্ছা দেখো, তারপরে কি, নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। হর্ষিত মানে আনন্দিত। এই যে গাছে গাছে বসন্ত ঋতুতে যখন ফুল ফল ভরে থাকে, তখন কি হয়, আমরা এই বসন্তের গাছের ফুলগুলো নিয়ে এসে আমরা কি করি, মালা গাঁথি। মালা গেঁথে সেই মালা আমরা গলায় দিয়ে অনেক আনন্দ উদযাপন করি, সেটাই বোঝানো হয়েছে। এরপরে বলছে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বসন মানে পোশাক, বিচিত্র পোশাক। যেহেতু বসন্ত ঋতুতে সব চমৎকার চমৎকার বৈশিষ্ট্য দেখা যায়, গাছে গাছে ফুল থাকে, প্রকৃতি খুব সুন্দরভাবে সাজে। তো এই প্রকৃতির সাথে সাথে আমরাও কি করি, সুন্দর সুন্দর নানা বিচিত্র রকম নানা রকম পোশাকে আমরাও নিজেদেরকে সুন্দরভাবে সাজাই, ঠিক আছে? চন্দন চর্চিত মানে চন্দন দিয়ে আমরা সাজি, এটাও বসন্তের একটা বৈশিষ্ট্য, যে বসন্তের প্রকৃতির যেই ছাপগুলো সুস্পষ্ট হয়, সেইগুলো দিয়েই আমরা নিজেদেরকে আবার সাজিয়ে তুলি, ফুল দিয়ে আমরা নিজেদেরকে সাজিয়ে তুলি, তাই না? সেটাই বোঝাচ্ছে যে বসন্ত ঋতুতে যেহেতু প্রকৃতিও সুন্দর করে সাজে, সেই সাথে আমরাও নিজেদেরকে সুন্দরভাবে সাজাই, কারণ প্রকৃতির সুন্দর বৈশিষ্ট্য আমাদের মনকেও আনন্দিত করে। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? যুক্তিবিদ্যা ক্লাস কবে করাই? আচ্ছা, যুক্তিবিদ্যা ক্লাস আসবে তোমাদের জন্য। যুক্তিবিদ্যা হচ্ছে লাইভ ক্লাস হবে না, ঠিক আছে? যুক্তিবিদ্যা একটা রেকর্ড কোর্স তোমাদের জন্য নিয়ে আসা হবে, খুব দ্রুতই নিয়ে আসা হবে। রেকর্ড ক্লাসগুলো এখনো সম্পন্ন হয়নি, এই কারণে কোর্সটি নিয়ে আসতে পারছি না। এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? মল্লী অর্থ কি? মল্লী মানে বেলি ফুল। সিজুকা বলছে থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ফিরোজ বলছে ক্লিয়ার। আরমান উদ্দিন বলছে ম্যাম আজান দিচ্ছে। আজান দিচ্ছে? আমাদের এখানে দিচ্ছে না তো, আমাদের এখানে আজান দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, স্বর্ণা বলছে সব ঠিকঠাক। হর্ষিত মানে কি? হর্ষিত মানে আনন্দিত। আচ্ছা, ফারজানা ইসলাম বলছে বসন মানে পোশাক। এক্স্যাক্টলি, বসন মানে পোশাক। মাহা ইসলাম বলছে অল ক্লিয়ার। এই কবিতাটা সহজ ম্যাম, ভেরি গুড। কারণ এই কবিতা ম্যাক্সিমাম আমাদের কাছে কঠিন লাগে, কারণ এটা যেহেতু মধ্যযুগের লেখা, একটা কবির লেখা, এই কারণে তাদের ভাষাগুলো একটু অন্যরকম। তো সহজ লাগলে তো খুবই ভালো। বাংলা ক্লাসটা কি কি বারে হয়? আচ্ছা, বাংলা ক্লাস
কি কি বারে হয়? বাংলা ক্লাস ফ্রি ক্লাস তোমাদের খুব একটা না হয় না, তারপরও আমি যখন মাঝে মাঝে মনে হয় যে এই কবিতাগুলো একটু কঠিন আছে বা এই টপিকগুলো কঠিন, তখন সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদেরকে ফ্রি ক্লাস নেওয়া। এমনিতে আমাদের কিন্তু রেগুলার কোর্স রয়েছে, তোমরা জানো 26 ব্যাচের, যেটা আমি বললাম আগামীকাল থেকেই তোমাদের একটা নতুন কোর্স আসছে। তো তোমরা রেগুলার আমাদের সাথে ক্লাস করতে চাইলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু এই ক্লাসগুলো তো ফ্রি ক্লাসে আমাদের রয়েছে, ইউটিউবে রয়েছে, তাহলে আমরা কেন কোর্সে আলাদা করে ভর্তি হব? তোমরা কোর্সে আলাদাভাবে এই জন্যই ভর্তি হবে যে আমি এই যে দেখো কবিতাটা এখন পড়াচ্ছি, এটার কোনো আমি তোমাদের কোনো পরীক্ষা নিব না, তোমাদের এক্সট্রা কোনো আমি নোট দিব না, আমি জাস্ট পড়িয়ে চলে গেলাম, তোমরা বুঝতে পারলে বুঝলে, না বুঝলে হয়তো আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞেস করলে, এই পর্যন্তই। বাট তোমরা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকটা টপিকের শেষে আমি এক্সাম নিই, যেটা আমি পড়িয়ে গেলাম আমার জানতে হবে না তোমরা বুঝতে পেরেছো কিনা আসলেই, বা কতটুকু তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা টপিকের আলাদা করে এক্সাম নেওয়া হয় এবং প্রত্যেকটা টপিকের আলাদাভাবে শিট দেওয়া হয়। আর 26 ব্যাচ পর্যন্ত 27-এর অলরেডি কোর্স চলছে এখনো পর্যন্ত। বাংলা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যে শিট আমরা দিয়েছি, এর বাইরে কোনো কোশ্চেন এখনো হয় নাই। তো তোমাদেরকেও আমি নিশ্চয়তা দিতে পারি যে ইনশাল্লাহ তোমরাও প্রত্যেকে কমন পাবে। তো তোমরা নিঃসন্দেহে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আপু আপনি অনেক সুন্দর করে বোঝান, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, এরপরে দেখো আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে বলছে নিদাক। আচ্ছা, আমরা যেহেতু বললাম ঋতুবর্ণন কবিতা 6টা ঋতুর বর্ণনা, তো 6টা ঋতুর বর্ণনাতে প্রথমেই আমাদের চলে গেল বসন্ত ঋতুর বর্ণনা। এইবার বসন্তের পরে আমরা আসব গ্রীষ্ম ঋতুর বর্ণনাতে। এবার দেখো এই যে নিদাক, নিদাক মানেই হচ্ছে গ্রীষ্মকাল, ঠিক আছে? বসন্ত ঋতু বুঝতে আমাদের তার কোনো অসুবিধা নাই। এইবার আমরা গ্রীষ্ম ঋতুর বর্ণনাতে আসব। বলছে নিদাক সমুদ্র অতি প্রচন্ড তপন। নিদাক মানেই হচ্ছে গ্রীষ্মকাল, সমুদ্র মানে হচ্ছে সব জায়গায়। নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল, সমুদ্র মানে সব জায়গায়, অতি প্রচন্ড তপন। তপন কি? তপন হচ্ছে সূর্য, সূর্যের যে তেজ, এই সূর্যের তেজ সমগ্র জায়গায় কি হয়? সমগ্র জায়গায় আমরা দেখতে পাই। তো সেটাই বলছে, গ্রীষ্মকালে সব জায়গায় গরম থাকে, প্রচন্ড গরম। তো প্রথমে গ্রীষ্ম ঋতুর বর্ণনাটা এইভাবেই শুরু করেছে কবি যে নিদাক সমুদ্র অতি প্রচন্ড তপন, অর্থাৎ গ্রীষ্মকালে সব জায়গায় প্রচন্ড তাপ থাকে। এরপরে বলছে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। রৌদ্র ত্রাসে, ত্রাসে মানে ভয়ে, এই রোদের ভয়ে রহে ছায়া চরণে স্মরণ। চরণে মানে কি? চরণ মানে পা, আর স্মরণ, এই স্মরণ মানে হচ্ছে আশ্রয়। আমরা আগেই দেখে এসেছি তাই না? তাহলে চরণ মানে পা, স্মরণ মানে আশ্রয়। আমাদের যখন প্রচন্ড রোদের মধ্যে আমরা প্রত্যেকেই কি করি? একটু ছায়ার খোঁজ করি, কোথায় গেলে একটু ছায়া পাবো। তো এটাই বোঝাচ্ছে যে গ্রীষ্মকালে যেহেতু সব জায়গায় প্রচন্ড গরম থাকে, প্রচন্ড রোদ থাকে, আর এই রোদের ভয়ে, এই প্রচন্ড রোদের তাপে আমাদের পা কি করে? একটু ছায়ার সন্ধান করে, একটু ছায়ার আশ্রয় খোঁজে, রোদের হাত থেকে বাঁচার জন্য, গরমের হাত থেকে বাঁচার জন্য। এরপরে বলছে চন্দন চম্পক মাল্য মলায়া পবন। গ্রীষ্মকালের একটা বৈশিষ্ট্য দেখো এখানে বোঝাচ্ছে যে চন্দন মানে কি? চন্দন মানে, এটা একটা কথা হলো, বলো চন্দন মানে আমি কি বোঝাবো? চন্দন হচ্ছে এক ধরনের একটা বস্তু। এখন তুমি যদি এইটাও না বুঝো, তুমি এখনই কি করবা? তুমি ইউটিউবে গিয়ে সার্চ দাও যে চন্দন কি। চন্দন হচ্ছে আমাদের রূপচর্চার জন্য আমরা ব্যবহার করে থাকি। চন্দন একটা হচ্ছে গাছ, এই গাছ থেকে চন্দন কাঠ থেকে আমরা চন্দন সংগ্রহ করি। আচ্ছা দেখো, এরপরে দেখো বলছে চন্দন চম্পক মাল্য মলায়া পবন। চন্দন তো যেটা বললাম, চন্দন এক ধরনের গাছ থেকে আমরা চন্দন সংগ্রহ করি, যেটা আমাদের সৌন্দর্য বর্ধনে কাজে লাগে, বা হিন্দু ধর্মের আমরা যারা আছি তাদের পূজার জন্য কাজে লাগে, একটা শুভ হিসেবে গ্রহণ করা হয় চন্দনকে। আর চম্পক মানে হচ্ছে চাপা, মাল্য মানে মালা, মলায়া পবন মানে দক্ষিণা বাতাস, অর্থাৎ গ্রীষ্মকালে দক্ষিণা বাতাস প্রবাহিত হয়। আর এই দক্ষিণা বাতাসের সাথে সাথে আরো কিছু প্রবাহিত হয়, সেটা কি? চন্দনের সুঘ্রাণ, চাপা ফুলের মিষ্টি সুবাস।
বোঝা গেল? আমরা বসন্তকালে যেমন পড়েছিলাম কি বসন্তকালে দক্ষিণা বাতাসের সাথে সাথে বেলি ফুলের সুঘ্রাণ আমাদের মাঝে প্রবাহিত হয়, ঠিক তেমনি গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালেও দক্ষিণা বাতাস প্রবাহিত হয় এবং সেই বাতাসের সাথে কি ভেসে আসে, চাপা ফুলের মিষ্টি গন্ধ এবং চন্দনের গন্ধ। এরপরে বলছে শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। শতত মানে কি, সর্বদা। দম্পতি মানে কি, দম্পতি হচ্ছে জায়া এবং পতি, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, দম্পতি, ঠিক আছে, কাপল। তো এই কাপলদের মনে কি হয়, ব্যাপিত মদন। মদন হচ্ছে প্রেমের দেবতা। নতুন নতুন যখন কাপল থাকে তখন কি হয়, তাদের মনের মধ্যে খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি কাজ করে, তাদের মনের মধ্যে খুব ভালো লাগা কাজ করে। আমাদের সকলের মনের মধ্যেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে। কেন ভালো লাগা কাজ করে? প্রকৃতি যখন সুন্দর থাকে। তো সেটাই বলছে যে বসন্তেরই যে শুধু সৌন্দর্য রয়েছে সেটা না, আমাদের মাথায় সুন্দর ঋতু বলতে কি আসে, বসন্তকাল। কিন্তু না, কবি এখানে বলছে যে শুধু বসন্তেরই সুন্দর বৈশিষ্ট্য নাই, প্রতিটা ঋতুরই সুন্দর সুন্দর কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো তারই ধারাবাহিকতায় কবি এখানে গ্রীষ্ম ঋতুর কিছু সৌন্দর্য তুলে ধরেছে এবং এই গ্রীষ্ম ঋতুর সৌন্দর্যে কি করে, আমাদের মনের মধ্যে ভালো লাগা কাজ করে, আমাদের মনের মধ্যে প্রেমের একটা ভাব কাজ করে, আমাদের মনের মধ্যে আনন্দের একটা অনুভূতি কাজ করে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু জানাও। বিভীষণের প্রতি মেঘনাদ কবে পড়াবেন? বিভীষণের প্রতি মেঘনাদ তো পড়িয়েছি ফ্রি ক্লাসে। আচ্ছা, তোমরা কি ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বাংলাদেশ 2 ঋতু ম্যাম। আসলে এখন মানে আমাদের টেম্পারেচারটা এমনভাবে চেঞ্জ হয়েছে, তাপমাত্রার এমন পরিবর্তন হয়েছে যে 6টা ঋতু তো আসলে কখনোই আমরা মনে হয় না খুব বেশি অনুভব করতে পেরেছি। তারপরেও আগে মোটামুটি বসন্ত, শীত এবং গ্রীষ্মটা অনুভব করা যেত, আর বর্ষা। আর বর্তমানে এখন হচ্ছে শীতটাও কেন জানি না চলে গিয়েছে। আপু তোমার ক্লাসের অপেক্ষায় থাকি, মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? আমি আরেকবার তোমাদেরকে একটু রিভাইজ করাই। আসো দেখো, আমাদের বসন্তের পরে আমাদের এবার আসলে হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের বর্ণনা কবি এবার দিচ্ছে। তোমার যদি এখন প্রশ্নে আসে যে ঋতু বর্ণন কবিতায় বসন্তের পরে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, গ্রীষ্ম ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে। বলছি, নিদাক সমুদ্র অতি প্রচন্ড তপন। নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে সমুদ্র মানে সব জায়গায়, গ্রীষ্মকালে সব জায়গায় প্রচন্ড তপন দেখা যায়, প্রচন্ড তাপ দেখা যায়। গ্রীষ্মকালে সব জায়গায় প্রচন্ড তাপ দেখা যায়। শতত মানে সর্বদা। এরপরে বলছে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণের স্মরণ। রৌদ্র ত্রাসে মানে রোদের ভয়ে আমাদের ছায়াগুলো কিসের সন্ধান করে, ছায়ার সন্ধান করে। ঠিক আছে, আমাদের চরণ কিসের সন্ধান করে, ছায়ার সন্ধান করে। যেহেতু গ্রীষ্মকালে প্রচন্ড তাপ থাকে, এই কারণে এই রৌদ্রের তাপে, রোদের ভয়ে আমরা সকলেই একটু ছায়ার সন্ধান করি। চন্দন চম্পক মাল্য মলায়া পবন। মলায়া পবন মানে দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাসের সাথে সাথে বসন্তের বৈশিষ্ট্য হচ্ছে চন্দন চম্পক মাল্য। চম্পক মানে চাপা ফুল, চাপা ফুলের মালা, আর চন্দন তো এক ধরনের গাছ, যেটা বললামই। তো সেটাই বলছে যে গ্রীষ্মকালের বৈশিষ্ট্যগুলো এখানে বলছে যে শুধুমাত্র বসন্তেরই সৌন্দর্য রয়েছে তা নয়, গ্রীষ্মকালেরও কিছু সৌন্দর্য রয়েছে। হ্যাঁ, গ্রীষ্মকালে প্রচন্ড তাপ থাকে, আমরা কষ্ট পাই, আমরা ছায়ার সন্ধান করি, তারপরেও গ্রীষ্মকালেরও সৌন্দর্য রয়েছে। সেটা কি, গ্রীষ্মকালে চাপা ফুল ফোটে, যেটার গন্ধ খুবই সুন্দর। এছাড়াও গ্রীষ্মকালে কি হয়, চন্দনের সুবাস পাওয়া যায়, সেই সাথে দক্ষিণা বাতাসও হালকা হালকা প্রবাহিত হয়। আর এই বৈশিষ্ট্যগুলো দেখে শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। শতত মানে সর্বদা, সর্বদা দম্পতির মনে, মদন মানে হচ্ছে প্রেমের দেবতা।
মদন মানে প্রেমের দেবতা, ঠিক আছে। তো এই যে গ্রীষ্মকালের এই বৈশিষ্ট্যগুলো দেখে আমাদের দম্পতিদের মনে এবং সেই সাথে আমাদের সকলের মনে একটা সুন্দর অনুভূতি কাজ করে, একটা প্রেমের অনুভূতি কাজ করে, একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। ক্লিয়ার? যারা বলেছিল আপু আরেকবার একটু বোঝান, আরেকবার বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এইবার পুরোপুরি বুঝতে পেরেছো। এরপরে দেখো গ্রীষ্মকালের বৈশিষ্ট্য কবি এই পর্যন্তই রেখেছে। তাইলে আমরা দুইটা ঋতুর বৈশিষ্ট্য অলরেডি ক্লিয়ার করলাম, সেটা কি বসন্তকাল, গ্রীষ্মকাল। এরপরে এসেছে দেখো বর্ষাকাল। তোমার যদি এবার প্রশ্ন আসে যে আপু তোমার যদি এখন প্রশ্ন করা হয় যে ঋতু বর্ণন কবিতায় গ্রীষ্মকালের পরে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, তাহলে সেটা কি বর্ষা ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে। এই যে পাবন সময় বলতে বর্ষার সময়কে বোঝানো হয়েছে, ঠিক আছে। পাবন সময় ঘন ঘন গর্জিত মানে কি গর্জন করা, মেঘ ডাকে না, বর্ষাকালে কি হয় মেঘ ডাকে, খুবই ভয়ঙ্কর শব্দে মেঘ ডেকে ওঠে। তো সেটাই বলছে যে বর্ষার সময় ঘন ঘন মেঘ ডেকে ওঠে। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পড়িতে, নির্ভয়ে মানে কি ভয়হীন ভাবে, বরিশে জল মানে জল বর্ষণ হচ্ছে, অর্থাৎ এই যে বৃষ্টি পড়া সেটাকে বোঝানো হয়েছে যে নির্ভয়ে বৃষ্টি পড়ে চৌদিকে পড়িতে, চৌদিক মানে চারিদিক, পড়িতে মানে পূরণ করতে। বর্ষাকালে বিরামহীনভাবে সারাদিনও দেখা যায় বৃষ্টি পড়ছে, যেন বৃষ্টির কোনো ভয় ডর নেই। মানুষ যে রাগ করতে পারে, মানুষের খারাপ লাগতে পারে, তাতে বৃষ্টির কিচ্ছু আসে যায় না। বৃষ্টি তার নিয়ম মতো সারাদিন দেখা যায় পড়তেই থাকে। কেন বৃষ্টি পড়ে? চারদিক সব একদম পূরণ করে ফেলে, নদী নালা খাল বিল রাস্তাঘাট সব একদম জলবদ্ধ হয়ে যায়। তো এটাও হচ্ছে বর্ষার একটা বৈশিষ্ট্য। মূলত এই ঋতু বর্ণন কবিতায় 6টা ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, সেই সাথে সাথে 6টা ঋতুর সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এরপরে বলছে দেখো ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র। কৈলাস মানে কি? কৈলাস হচ্ছে একটা পর্বত যেখানে কি শিবের বাসস্থান। মল্লার রাগ গাত্র, মল্লার রাগটা কি? মল্লার রাগ আমরা আগেই কি শব্দার্থে দেখে এসেছি যে মল্লার হচ্ছে এক ধরনের রাগ, সেটা কি গানের বিভিন্ন তাল লয় থাকে। আমরা যারা গান করি তারা আমরা জেনে থাকবো যে গানের বিভিন্ন রাগ থাকে, ভৈরবী রাগ থাকে, বিভিন্ন তাল থাকে। ঠিক তেমনি গানের একটা রাগের নাম হচ্ছে মল্লার রাগ। তো বৃষ্টির শব্দ এমন ঝুমঝুম একটা শব্দে সারাদিন পড়তে থাকে যে মনে হয় যেন এই ঝুমঝুম শব্দটাও এই যে একটা গানের সুরের মতো মনে হয় আমাদের কাছে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু জানাও। নিদাখ মানে কি? নিদাখ মানে গ্রীষ্মকাল। নিদাখ তো পড়ে এসেছি সেই কখন, এখনো বলছো নিদাখ মানে কি? নিদাখ মানে গ্রীষ্মকাল। চৌদিকে মানে চারদিকে, হ্যাঁ চারদিকে, চারপাশে। বর্ষাকালে কি হয়? চারপাশে একদম জলবদ্ধ পরিবেশ সৃষ্টি করে, সেইটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, সাফওয়ান ইসলাম ইয়াসমিন বলছে ক্লিয়ার আপু। প্রিন্স বলছে সমস্যা নাই ম্যাডাম। বাকিরাও সবাই ক্লিয়ার? ইসরাত বলছে না নাই। সাজেদা বলছে জি। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তীতে চলে যাই। এরপরে দেখো বলছে দাদুরি শিখিনী রব অতি মন ভাত্র। দাদুরি মানে কি জানো? দাদুরি মানে হচ্ছে ব্যাং। বুঝতে পেরেছো? দাদুরি মানে ব্যাং। বর্ষাকালে কি হয়? চারিদিকে ব্যাং ডাকে না? এছাড়াও বর্ষাকালে একটা চমৎকার দৃশ্য আমরা দেখতে পাই। সবসময় দেখতে পাই না, কারণ ময়ূর তো ছাড়া থাকে না, চিড়িয়াখানাতেই দেখা যায় এখন ময়ূর, তাই না? যখন বৃষ্টি পড়ে তখন কি হয়? ময়ূর পেখম মেলে নাচতে শুরু করে। এটা হচ্ছে বর্ষাকালে ময়ূরের যে সৌন্দর্য সেটা বোঝানো হয়েছে যে দাদুরি শিখিনী রব অতি মন ভাত্র। শিখিনী মানে ময়ূর। বর্ষাকালে কি হয়? চারিদিকে ব্যাং ডাকে, ময়ূরের নৃত্য শুরু করে দেয় এবং এই সমস্ত দেখে আমাদের মন ভরে যায় একেবারে। মানে বর্ষার সৌন্দর্য বোঝানো হয়েছে। শুধু কি বর্ষার সমস্যাটাই কবি দেখাবে? না, প্রতিটা জিনিসের ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। কবি কখনোই শুধু ভালো দিকটাও দেখায় নাই, কবি শুধু খারাপ দিকটাও দেখায় নাই। তিনি প্রথমে একটু সমস্যার দিকটা উল্লেখ করেছে, তারপরে কি করেছে? সৌন্দর্যটাকে তুলে ধরেছে। বুঝতে পেরেছো?
এরপরে বলছে কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। কীটকুল রব, কীটকুল মানে কি? কীট পতঙ্গ। বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন কি হয়? ব্যাঙ ডাকে, সেই সাথে কি পোকামাকড় সবকিছু ডাকতে শুরু করে। তো সেটাই বলছে, রব মানে কি? শব্দ। তো কীটকুলের এই যে পোকামাকড়ের যেই ডাকা, পুনি মানে হচ্ছে পুনরায়, ঝংকারে ঝংকারে অর্থাৎ পুনরায়, অর্থাৎ বারবার সারা দিন ধরে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ কি করে? পোকামাকড় যে ডাকতে শুরু করে, বারবার ডাকতে শুরু করে, এই জিনিসটাই বোঝানো হয়েছে যে বৃষ্টি পড়লে পোকামাকড় সব ডাকতে শুরু করে, ব্যাঙগুলো ডাকতে শুরু করে, ময়ূর নাচতে শুরু করে। এই যে বর্ষার বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। সবাই বুঝতে পেরেছো? এরপরে বলছে শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। চিত্ত মানে মন, হরষিত মানে আনন্দিত, ডরে মানে ভয়। এই যে বর্ষাকালের যে শব্দগুলো, বর্ষাকালের যে শব্দগুলো, কোন শব্দগুলো? পোকামাকড়ের ডাক, ব্যাঙের ডাক, ময়ূরের ডাক, এই সমস্ত শব্দগুলো শুনে যুবকের মনে কি করে? আনন্দ কাজ করে। যুবকের মনে আনন্দ কাজ করে, সেই সাথে কি কাজ করে? ডর কাজ করে, ভয়েরও কাজ করে। কেন ভয় কাজ করে? পোকামাকড়ের ডাক তুমি শুনছো, ঠিক আছে, ময়ূরের ডাক শুনে তোমার প্রচন্ড ভালো লাগছে, সেই সাথে হঠাৎ করে একটা ভয়ঙ্কর শব্দ পোকা ডেকে উঠলো, তুমি ভয় পেয়ে গেলে। ভয়ঙ্কর শব্দে কি করলো? মেঘ ডেকে উঠলো, তুমি ভয় পেয়ে গেলে। তো বর্ষাকালে কি করে? আনন্দ এবং ভালো লাগা উভয়ই কাজ করে, এই বিষয়টাই বোঝানো হয়েছে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? একটু ঝটপট জানাও এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা দেখো, আমি আরেকবার একটু রিপিট করি। প্রথমে এখানে দেখো বলছে যে বর্ষাকালের বৈশিষ্ট্য, আমরা বর্ষাকাল শুরু করেছিলাম না, বর্ষাকালের কথাই বলছে যে দাদুরি শিখিনি রব অতি মন ভাদ্র। দাদুরি মানে হচ্ছে ব্যাঙ, শিখিনি মানে হচ্ছে ময়ূর, রব মানে ডাকা বা শব্দ। বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন ব্যাঙগুলো ডাকতে শুরু করে, ময়ূরও ডাকতে শুরু করে, সেই সাথে ময়ূর পেখম মেলে নাচতে শুরু করে দেয়। এই দৃশ্যগুলো দেখে আমাদের মন পুরো ভরে যায়, ঠিক আছে, আমাদের মনে ভালো লাগার অনুভূতি কাজ করে। এরপরে বলছে কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। কীটকুল মানে পোকামাকড়ের, রব মানে কি? ডাকা বা শব্দ। পোকামাকড়ের ডাক, পুনি মানে হচ্ছে পুনরায়। শুধুমাত্র যে ব্যাঙ ডাকে, ময়ূর ডাকে সেটাই নয়, পোকামাকড়ও ডাকতে শুরু করে, বারবার করে ডাকতে শুরু করে, প্রতিটা ঝংকারে ঝংকারে। ঝংকার কি? ঝংকার হচ্ছে বাদ্যযন্ত্রের শব্দ। তো সেটাই, পোকামাকড় থেমে থেমে এমন ভাবে ডাকা শুরু করে যে মনে হয় যেন কোনো একটা বাদ্যযন্ত্রের শব্দ হচ্ছে। বর্ষাকালে আমরা সবাই জানি ঝিঝি পোকা ডাকতে শুরু করে, তাই না? আরো বিচিত্র বিচিত্র সব পোকামাকড় ডাকতে শুরু করে। এই সমস্ত শব্দগুলো শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। চিত্ত মানে মন, হরষিত মানে আনন্দিত, ডরে মানে ভয় পাওয়া। এই যে পোকামাকড়ের ডাক, ময়ূরের ডাক, এই সমস্ত ডাকগুলো শুনে যুবকের মনে কি করে? ভালো লাগা কাজ করে, আবার কি করে? ভয়েরও কাজ করে। ভালো লাগা কেন কাজ করে? এই যে ব্যাঙ ডাকছে, ময়ূর ডাকছে, এগুলো শুনে তার ভালো লাগা কাজ করছে। আবার বলছে ডরও কাজ করে, ভয়ও কাজ করে। কেন এটা বললো? সেটা হচ্ছে বিচিত্র পোকামাকড় ডাকতে শুরু করে দেয়, এটা শুনে তোমার ভয় লাগতে পারে। হঠাৎ করে প্রচন্ড শব্দে মেঘ গর্জন করে, এটা শুনেও তোমার ভয় লাগতে পারে। এই কারণে বর্ষাকালে একটা ভালো লাগা, খারাপ লাগা, সবকিছুর একটা মিশ্র অনুভূতি কাজ করে আমাদের মনে। বুঝতে পেরেছো সবাই? এই পর্যন্ত বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা আছে? সবার প্রি টেস্ট শেষ, শুরুই হয়নি। আচ্ছা, আখি আক্তার বলছে ক্লিয়ার। আচ্ছা, প্রি টেস্ট এক্সাম না দিলে কি কোনো সমস্যা হবে? মা, এটা আবার কেমন কথা? প্রি টেস্ট এক্সাম দিবা না কেন? প্রি টেস্ট এক্সাম না দিলে টেস্টে বসতে দিবে না, টেস্টে না দিলে তুমি এক্সাম দিতে পারবা না। আচ্ছা, মিস জাবিন সাথী বলছে জি, অর্থাৎ বুঝতে পেরেছে।
আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার। এরপরে দেখো আমাদের বর্ষাকাল গেল, তাহলে প্রথমে আমরা কোন ঋতুর বর্ণনা দেখেছি? প্রথমে দেখেছি আমরা বসন্ত, বসন্তের বর্ণনা দেখেছি, তারপরে আমরা গ্রীষ্মের বর্ণনা দেখেছি, তারপরে আমরা বর্ষার বর্ণনা দেখেছি। এইবার আমরা শরৎকালের বর্ণনা দেখব। দেখো বলছে আইলো শারদ ঋতু নির্মল আকাশে। নির্মল মানে কি জানো? নির্মল মানে একদম পরিষ্কার। শরৎকালে কি হয়? আকাশটা একদম পরিষ্কার থাকে, নীল থাকে, আকাশটা খুবই সুন্দর দেখায়। এটা হচ্ছে শরতের একটা বৈশিষ্ট্য। তাহলে শরতের বৈশিষ্ট্য কি? পরিষ্কার আকাশ, একদম ক্লিয়ার একটা আকাশ দেখা যায় শরৎকালে। তো সেটাই বলছে যে আইলো শারদ ঋতু নির্মল আকাশে, যে শরৎ ঋতু আসলো, আইলো মানে আসলো, শরৎ ঋতু আসলো নির্মল আকাশে, অর্থাৎ পরিষ্কার মেঘমুক্ত আকাশ নিয়ে শরৎ ঋতু আসে আমাদের মাঝে। এরপরে বলছে দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। দোলায়ে চামর কেশ, চামর মানে কি জানো? চামর মানে হচ্ছে লেজ, চামর মানে লেজ। আমরা কি জানি শরৎকালের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে কাশফুল ফোটে। কাশফুলের যে ফুলের যে বৈশিষ্ট্যটা, সেটা দেখতে বিভিন্ন পশু পাখির লেজের মতো লাগে দেখবা, ঠিক আছে? কাশফুলগুলো যখন দোলে তখন মনে হয় যেন ওই যে গরুও তোমরা বলতে পারো যে গরুর লেজের সাথে তুলনা করা হয় কাশফুলকে। গরুর লেজ নড়লে যেরকম দেখা যায়, মনে হয় যেন প্রকৃতিতে কাশফুল নড়লেও সেই রকমই দেখা যায়। গরুর লেজের যেমন বৈশিষ্ট্য, কাশফুলকেও সেটার সাথেই তুলনা করা হয়েছে। এই যে চামর অর্থাৎ গরু মানে লেজের সাথে তুলনা করা হয়েছে। এরপরে বলছে নবীন খঞ্জন দেখি বড় হই কৌতুক। খঞ্জন মানে এক ধরনের পাখি, এক ধরনের চঞ্চল পাখি। নবীন মানে নতুন, বড়হি কৌতুক, কৌতুক মানে কি? মজা করে, আনন্দ করে, এরকম। তো শরৎকালে দেখা যায় এক ধরনের পাখি যেগুলো প্রচন্ড চঞ্চল থাকে, এক ডাল থেকে আরেক ডালে উঠছে যাচ্ছে এবং খুবই মজা করছে। এইটা দেখে আমাদের মনেও ভালো লাগা কাজ করে। তাহলে এই যে খঞ্জন পাখির যে চঞ্চলতা, এটা কোন ঋতুর বৈশিষ্ট্য? এটা হচ্ছে শরৎকালের বৈশিষ্ট্য। তোমার মানে প্রশ্ন জাগতে পারে, আপু খঞ্জন কি? খঞ্জন হচ্ছে এক ধরনের পাখি, যেই পাখি অনেক চঞ্চল হয়ে থাকে। এরপরে বলছে উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপজিত মানে উপস্থিত হওয়া, যামিনী মানে রাত, দম্পতি তো আমরা জানি মনে সুখ, অর্থাৎ এই যে ঘোড়ার লেজ, শেয়ালের লেজ, হ্যাঁ অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম পশু পাখির লেজেরই তো একটাই বৈশিষ্ট্য দেখা যায়, যে এরকম লেজটা হয়ে নিচের দিকে দেখা যায় যে অনেকগুলা লোম থাকে বা চুল থাকে বা পশম থাকে, ঠিক যেমন কাশফুলের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, ঠিক আছে? এই কারণে এই পশু পাখির লেজের সাথে তুলনা করা হয়েছে। এরপরে বলছে দেখো এই যে শরৎ ঋতুর যে বৈশিষ্ট্য, পরিষ্কার নির্মল আকাশ, তারপরে হচ্ছে চারিদিকে যে কাশফুল ফুটে থাকে এবং সেটা যখন দোলে তখন মনে হয় যেন বিভিন্ন পশুর লেজ দুলছে। তারপরে হচ্ছে এই যে খঞ্জন পাখি অর্থাৎ এক ধরনের যে চঞ্চল পাখি এক ডাল থেকে আরেক ডালে উড়ে যায়, যেটা দেখে আমাদের মনেও আনন্দ লাগে, সেইগুলো দেখে আমাদের মনেও একটা মিশ্র অনুভূতির কাজ করে, একটা সুন্দর অনুভূতি কাজ করে। সেইটা কেমন? উপজিত যামিনী দম্পতি মনে সুখ, অর্থাৎ আমরা যখন আমাদের পার্টনারের সাথে সারা রাত জেগে কাটিয়ে দিই গল্প করে করে, তখন আমাদের মনের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগার একটা কাজ করে, খুব ভালো লাগার একটা অনুভূতি কাজ করে। শুধুমাত্র তুমি তোমার, এটা দম্পতির কথা বলা হয়েছে, শুধু দম্পতিই নয়, হাজব্যান্ড ওয়াইফই নয়, তুমি যখন তোমার কোনো একটা বান্ধবীর সাথে একসাথে থাকো, তোমরা সারা রাত গল্প করে কাটিয়ে দাও, কাজিনরা যখন একসাথে থাকো সারা রাত গল্প করে কাটিয়ে দাও, এতে কিন্তু তোমাদের মনে একটু কষ্ট লাগে না যে সারা রাত জাগলাম, কত স্ট্রেস লাগে, বাট ওই সময়টাই আর স্ট্রেস লাগে না। কেন? কারণ আমরা তো আনন্দের সাথে সময়টা পার করেছি। তো ওই যে একটা ভালো লাগা, সেই ভালো লাগার সাথে তুলনা করা হয়েছে শরৎ ঋতুর এই বৈশিষ্ট্যগুলো। বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? শরৎ ঋতু বুঝতে? এটা কোন বই? এটা বাংলা বোর্ড বই।
সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তানজিলা বলছি ক্লিয়ার, বাকিরা একটু ঝটপট জানো। আমাদের সবার উদ্দেশ্য কি, আমরা যারা এই যে অযথা কমেন্ট করছি, উল্টাপাল্টা কমেন্ট করছি, একজন আরেকজনকে ডিস্টার্ব করছি, দেখো আমাদের সবারই একটাই উদ্দেশ্য, সেটা কি, ক্লাসের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি এই কবিতাটা বুঝবো, আজকের ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটা বুঝবো। তোমরা অন্যদিকে কনসেন্ট্রেশন দাও, কোনো প্রবলেম নাই, বাট আমাকে একটু জানাও, আমি যখন প্রশ্ন করব তখন একটু তোমরা রেসপন্স করো। রেসপন্স না করলে, করছো অনেকেই রেসপন্স করছো, আমি তাদের কমেন্টটাই শুধু দেখছি, এরাই আমার চোখে পড়ছে, তো এদের কমেন্ট দেখতে দেখতে তো আমার নামগুলো মুখস্থ হয়ে গিয়েছে, বাকিদের নামগুলোও তো আমার জানা চাই, তাই না? তো তোমরা একটু ঝটপট জানো, আমি শুধু পড়ালেই হবে? তোমরা বুঝতে পারছো কিনা এটা আমার জানতে হবে না? আচ্ছা, মরিয়ম বলছে বুঝতে পারছি, মনিকা বলছে জি ম্যাম, আখি বলছে জি আলহামদুলিল্লাহ, নুসরাত বলছে ক্লিয়ার ক্লিয়ার, আছে ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো শরতের পরে আসলো শরতের পরে দেখো এবার বলছে হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য, বলছে প্রবেশে হেমন্ত ঋতু শীত শীত অতি যায়, অর্থাৎ হেমন্ত ঋতুতে কি হয়, একটা শীত শীত ভাব কাজ করে, যে শীতের একটা আমেজ, পুরোপুরি শীত থাকে না হেমন্ত ঋতুতে, শীত আসবে আসবে বা যাবে যাবে এরকম একটা ভাব থাকে, হালকা হালকা যে শীত অনুভূত হয়, সেইটাই বলছে যে প্রবেশে হেমন্ত ঋতু শীত শীত অতি যায়, মানে হালকা হালকা শীতের অনুভূতি কাজ করে। আমি এতক্ষণ ধরে দেখছি আপু, আমার নামটা তো বললেন না, শাহরিয়ার আলম, এই যে নাও তোমার নাম বলে দিয়েছি। এরপরে বলছে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়, ঠিক আছে, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তাম্বুল মানে কি, তাম্বুল মানে হচ্ছে পান, পানকে তুলনা করা হয়েছে কিসের সাথে, ফুলের সাথে, যে পুষ্পতুল্য অর্থাৎ ফুলের মতো তাম্বুল অধিক সুখ হয়, ফুলের মতো পান, ফুল যেমন সুন্দর, যারা পান খায় তাদের কাছে মনে হয় দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবারই হচ্ছে পান। ইভেন আমিও কিন্তু মাঝে মাঝে পান খেতে আমারও খুবই ভালো লাগে। তো যারা আমাদের দেখবো বয়স্ক যেসব নানা নানি দাদা দাদি রয়েছে, বয়স্ক মানুষজন, তারা এমনভাবে পান খায়, একবেলাও যদি পান খেতে না পারে তাদের যেন কিছুই ভালো লাগে না, একদম নেশার মতো কাজ করে পান খাওয়াটাকে। তো এই হেমন্তকালে প্রতিটা ঋতুর একটা বৈশিষ্ট্য থাকে না, যে এই ঋতুতে এই ফুল ধরছে, এই ফল ধরছে, তো এই সময়টাতেও কি দেখা যায়, পানের বরজ, পান যেখানে লাগানো হয় সেটাকে বলা হয় পানের বরজ। তো এই ঋতুতে পানের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, এই ঋতুতে পান তোলা হয়, বুঝতে পেরেছো? এরপরে বলছে শীতের তরাসে রবি তুরিতে লুকায়, শীতের তরাসে, তরাস মানে কি, তরাস মানে ভয়, রবি তুরিতে লুকায় মানে এক মুহূর্তে লুকায়। যেহেতু শীতকালে কি হয়, শীতকালে কি হয়, শীতকালে বেলা অনেক ছোট হয়ে আসে, বেলার সাথে যেন কোলানো যায় না দিনের সাথে, এই সকাল হলো আবার একটু পরেই দেখা যায় যে একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো সেটাই বলছে যে শীতকালে রবি মানে সূর্য, শীতকালে সূর্য খুব দ্রুত লুকিয়ে যায়, খুব দ্রুত সূর্যের অস্তমিত হয়। তো সেটাই বলছে যে শীতের ভয়ে সূর্য কি করে, এক তুড়িতে লুকিয়ে পড়ে, শীতের ভয়ে সূর্য এক মুহূর্তেই যেন লুকিয়ে যায়, এই যে দিন ছোট হয়ে আসে, এই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, শীতের কালে রাতের বেলা যখন আমরা ঘুমাই, একবার যখন ওম হয়ে যায়, বিছানাটা যখন গরম হয়ে যায়, তখন ঘুমাতে ভীষণ আরাম লাগে, কিন্তু শীতকালে কি হয়, রাতটাও যেন ছোট হয়ে আসে, এই ঘুমাতে গেলাম আবার সকাল হয়ে গেল, আরামের ঘুম ছেড়ে উঠে আসতে হয়, সেইটাই বোঝানো হয়েছে এখানে, যে অতি দীর্ঘ সুখ নিশি, নিশি মানে রাত, যে এত সুখের এত আনন্দের রাত চোখের পলকে বহিয়ে যায়, চোখের পলকে রাতটা শেষ হয়ে যায়। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, পুষ্পসজ্জা, এই যে শীতকালে যেটা বললাম, বিছানা যখন গরম হয়ে যায় আমাদের ঘুমাতে খুবই আরাম লাগে, এইটাকে বলা হচ্ছে যে পুষ্পসজ্জার মতন, যেন ফুল দিয়ে সজ্জিত কোনো বিছানায় ঘুমালে আমাদের যেমন ভালো লাগে, ঠিক সেই ভালো লাগার সাথে তুলনা করা হয়েছে।
আমরা তখন কি করি, শীতকালে যখন ঘুমাতে যাই, খুব ভালো কথা, খুব আরামে ঘুমাতে যাই, চোখের পলকে রাত পুহিয়ে যায়, তখন আমাদের এই সুন্দর শয্যা ত্যাগ করে, সুন্দর আরামের বিছানা ত্যাগ করে আমাদের বিচিত্র বসনে সাজাতে হয়। বিচিত্র বসন কি? বিচিত্র পোশাক। সেটা কি? শীতে আমরা রকমারি সোয়েটার পরিধান করি, রকমারি পোশাক পরিধান করি, সকালবেলা উঠে ঝটপট সব যত রকম গরম কাপড় রয়েছে সব গায়ে দিয়ে আমরা একটু উষ্ণতার খোঁজ করি। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। উড়ে উড়ে এক হইলে কি? এই যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমরা সবাই একসাথে হই, একসাথে হয়ে কি করি? শীত নিবারণের চেষ্টা করি। সেটা কেমন? শীতকালে দেখা যায় ভোরবেলা একদম সকলে একত্রিত হয়ে আগুন পোহায়। তো সেটাই বলছে যে শীতকালে কি হয়, চোখের পলকে রাত শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে আমাদের আরামের ঘুমের আরামের বিছানা ত্যাগ করে আমরা বিচিত্র সব পোশাক পরিধান করে সকলেই একত্রিত হই শীতটাকে একটু নিবারণ করার জন্য, শীতটাকে একটু কমানোর জন্য, একটু উষ্ণতা পাওয়ার জন্য। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। ঠিক আছে, কাফুর মানে কি? কাফুর মানে কর্পূর। কর্পূরের যে গন্ধ রয়েছে না, অনেক সুন্দর। আমরা যেটাকে ওই যে ন্যাপথলিন বলি, আমার নিজেরও কিন্তু ন্যাপথলিনের গন্ধ খুবই ভালো লাগে। তো সেটাই বলছে যে শীতকালের এই সুন্দর ওয়েদারের সাথে সাথে আরো কিছু বিষয়ের বৈশিষ্ট্য আমরা শীতকালে দেখতে পাই। সেটা কি? আমরা এই শীতকালে কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। যাবক মানে হচ্ছে আলতা, চুয়া মানে কি? চুয়া হচ্ছে চুয়ে যাওয়া, বা হচ্ছে এখানে আমরা শব্দ অর্থে যেটা দেখেছি, কস্তুরী হচ্ছে যে বিভিন্ন যে ফুলের যে বিষয়গুলো, অর্থাৎ শীতকালে আমরা বিভিন্ন ফুলের বৈশিষ্ট্য দেখতে পাই, আমরা শীতকালে কর্পূরের বৈশিষ্ট্য দেখতে পাই। আলতা যে তৈরি করা হয়, এটা শীতকালে তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে শীতের বৈশিষ্ট্য। আমরা শীতকালে এইভাবে নিজেদেরকে সাজাই, আমরা শীতকালে বিচিত্র পোশাক পরিধান করি। এই সমস্ত বিষয়গুলো আমাদের শীতের যে বৈশিষ্ট্য সেটাই তুলে ধরা হয়েছে। তোমাদের অনেকের বইয়ে নাই, লাস্টের 2 লাইন নাই, বুঝছো? তো 27-এর বইয়ে নাই, 26-এর বইয়ে রয়েছে। আবার কাফুর মানে কর্পূর, এক্স্যাক্টলি। এরপরে দেখো, দম্পতির চিত্তে তো চেতন অনুভব। দম্পতির চিত্ত মানে কি? মন। চেতন মানে জাগানো। দম্পতির মনে জাগায় অনুভব মানে কি? ভালো লাগা। অনুভব মানে ভালো লাগা। তো শীতকালের এই সমস্ত বৈশিষ্ট্য দেখে, এছাড়াও সমগ্র ঋতুর বৈশিষ্ট্যগুলো দেখে আমাদের মনে যে ভালো লাগা কাজ করে, সেইটাই মূলত এই কবিতায় বোঝানো হয়েছে। তাহলে তোমার যদি এখন প্রশ্ন করা হয় ঋতু বর্ণন কবিতার বিষয়বস্তুটা কি, সেটা হচ্ছে ঋতু বর্ণন কবিতার বিষয়বস্তু 6টা ঋতুর বর্ণনা দেওয়া, সেই সাথে 6টা ঋতুর সৌন্দর্য তুলে ধরা, এবং সেই একই সাথে ঋতুর সাথে, প্রকৃতির সাথে মানুষের মনের যে কানেকশন সেটা তুলে ধরা। সেটা কেমন? প্রকৃতি যখন সুন্দর থাকে আমাদের মনে ভালো লাগার কাজ করে, প্রকৃতি যখন ভালো থাকে না আমাদেরও খারাপ লাগা কাজ করে। প্রকৃতির সাথে মানব মনের খুবই স্ট্রং একটা কানেকশন রয়েছে। এই বিষয়টা কবি এখানে খুবই সফলভাবে দেখিয়েছে। আমার বই তো নাই শীতকাল। হ্যাঁ, অনেকের বইয়ে নাই, অনেকের বই আছে। 27-এর বইয়ে হচ্ছে নাই। তোমরা এখন বলো ঋতু বর্ণন কবিতা তোমরা কি ক্লিয়ার? অনেক সুন্দর করে বুঝিয়েছেন আপি, ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, ফারহানা জান্নাত বলছে আমার আম্মুর আপনার ক্লাস নেওয়াটা পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অপরিচিতা পড়ান। জান্নাতুল বলছে এইচএসসি 26-এর জন্য সাজেশন দিয়ে আপু। আচ্ছা ঠিক আছে, দিব। আপুমনি আমি আজকে পেয়েছি আপনার ক্লাস, কিন্তু এই যে আমাদের ক্লাস তো একদম শেষ পর্যায়ে। আচ্ছা শুনো, তোমরা যারা আমাদের ক্লাস পছন্দ করো, ঠিক
আছে। সিআরএম এর ক্লাস তোমরা যারা পছন্দ করো, তোমরা জানো তোমাদের একটা কোর্স শুরু হচ্ছে 26-এর, তোমরা যারা রয়েছো 27-এর জন্য আসছে। আমি আগে 26-এর কথাটা বলি। 26-এর অলরেডি আমাদের একটা কোর্স শেষ, তারপরেও তোমাদের অনেকের প্রবলেম ছিল, সেই সময় যারা ভর্তি হতে পারোনি তখন বলা হয়েছিল যে তোমাদের 26-এর জন্য আরেকটা কোর্স আমরা নিয়ে আসব। সেই কোর্সটি শুরু হচ্ছে আগামীকাল থেকে। তোমরা যদি মনে করো আমাদের সাথে তোমাদের এইচএসসি প্রিপারেশনটা নেওয়া পসিবল বা নিলে ভালো হবে, তোমরা তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখন হচ্ছে কোর্সের ফি কত? 26-এর জন্য, 27 না, 26-এর জন্য তোমাদের কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। এটা কিন্তু ডিসকাউন্টে, 27 কিন্তু পরে 1700 টাকা দিয়ে। 26-এর জন্য তোমাদের কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকাতে তোমরা 500 মার্কের একটা প্রিপারেশন নিতে পারবে। সেটা কেমন? ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং আইসিটি। তোমাদের একদম বেসিক থেকে রিটেন পার্ট সহ A to Z কমপ্লিট করানো হবে। তোমাদের একদম পরীক্ষা দেওয়ার উপযুক্ত করা হবে। আর আমি যেহেতু বাংলা পড়াই, আমি আমার কথা বলবো। আমি তোমাদের যে সাজেশনটা দিব, বাংলা সেকেন্ড পেপার বলো, ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপারে বিশেষ করে গ্রামার আইটেম আমি যা পড়াবো এর বাইরে কিছুই আসবে না, আমি এটা তোমাদের বলে দিতে পারি। এখন আমার কথার উপরে ভরসা করে তোমরা যদি মনে করো যে না আপুর সাথে আমরা প্রিপারেশনটা নিতে পারবো, তাহলে তোমরা ঝটপট ভর্তি হয়েছে, একদমই দেরি করো না। আর তোমরা যদি মনে করো যে আমি বাংলা আমার প্রয়োজন নাই, আমি বাংলা পারি, আমার শুধু ইংলিশ কোর্স দরকার 26-এর, এই সুযোগও রয়েছে। তোমরা যদি মনে করো যে না আমার ইংলিশ আইসিটি দরকার নেই, আমার শুধু বাংলা দরকার, সেক্ষেত্রেও তোমরা পারবে। ঠিক আছে, আলাদা আলাদা করেও নিতে পারবে, একসাথেও নিতে পারবে, তবে একসাথে নিলে তোমাদের জন্য ভালো হবে। আর তোমরা যারা 27-এর জন্য রয়েছে, ক্লাসটা কি সবসময় হয় নাকি কয়টা থেকে শুরু হয়? না, সবসময় শুরু হয় না। আচ্ছা, আর ফ্রি ক্লাস কিন্তু সবসময় নেওয়া হয় না, ফ্রি ক্লাস খুবই রেয়ার নেওয়া হয়, তোমরা জানো। আমি আগে ফ্রি ক্লাস নিতাম, তারপরে হচ্ছে তোমাদের আসলে ব্যাচগুলোর আর তোমাদের দোয়ায় মাশাআল্লাহ আমাদের স্টুডেন্টটা অনেক রয়েছে, তো এর বাইরে আসলে ফ্রি ক্লাস নেওয়ার সময়টা হয়ে ওঠে না। যেমন এই যে 8:30 থেকে 27-এর বাংলা ক্লাস রয়েছে। তোমরা যারা 27-এর রয়েছে, তোমাদের 27-এর কোর্স অলরেডি শুরু হয়ে গিয়েছে, তবে খুব বেশি ক্লাস এখনো হয়নি, এখনো প্রচুর ভর্তি হচ্ছে। 27-এরও অনেক স্টুডেন্ট রয়েছে। তো তোমরা যারা 27-এ রয়েছে, তোমরাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। 27-এর কোর্সে তোমাদের সেই ক্ষেত্রে কোর্স ফি পড়বে 1699 টাকা 27-এর জন্য। 27 ব্যাচে তোমরা বাংলা, ইংরেজি এবং আইসিটি আলাদা আলাদা করে নিতে পারবে। তোমরা বাংলা, তোমাদের এই কোর্সে বাংলা আমি নিজে পড়াবো, আমি তোমাদেরকে দায়িত্ব নিয়েই পড়াবো A to Z, বললাম না, বেসিক থেকে একদম রিটেন পার্ট এভরিথিং পড়ানো হবে। বাংলাও বলো, ইংরেজিও বলো, সব। বাংলা আমি নিজে পড়াবো, ইংলিশ তো তোমরা জানোই খালিদ ভাইয়া পড়ায়, ভাইয়া অসম্ভব সুন্দর পড়ায়, তারেক ভাইয়া অসাধারণ পড়ায় আইসিটি। তো তোমরা এখন কিভাবে ভর্তি হবে? তোমরা ভর্তি হবে হচ্ছে সিআরএম এর হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা নক দিলেই তোমাদের যাবতীয় সবকিছু বলে দেওয়া হবে। আপু আমি পড়া বাদ দিয়ে দিয়েছিলাম, আপনাদের ক্লাস দেখে আবার পড়ার ইচ্ছে হয়েছে, মাশাআল্লাহ। তোমরা আমাদের সাথে আপু 27-এ ভর্তি হলে কতদিন পড়ানো হবে? ভালো প্রশ্ন। 27-এ ভর্তি হলে তোমাদের 8 মাসে টোটাল কমপ্লিট করানো হবে, ঠিক আছে, 8 মাসে। এছাড়াও তোমাদের কোর্স শেষ হলে কি তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে তা না, তোমাদের এই কোর্স ওয়েবসাইটে কিন্তু রেকর্ড থাকে। তোমরা যে কোনো সময় অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো করতে পারবে। আর ক্লাস করতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে, তোমরা সরাসরি সেক্ষেত্রে টিচারদের সাথে যোগাযোগ করে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর তোমাদের ক্লাসগুলো নেওয়া হয় কিন্তু আলাদা একটা প্রাইভেট গ্রুপে, যেখানে শুধুমাত্র যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারাই থাকে। আর ফ্রি ক্লাস তো আসলে বলা যায় না যে কখন নিই না, ফ্রি ক্লাসের কোনো রুটিনও নাই, যদি সময় পাই। তো আমার যেমন মনে হলো যে তোমাদের ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কোর্স মাঝামাঝি চলে যায় বা শেষ পর্যায়ে, তখন তোমরা ভর্তি হওয়ার জন্য অনেকে বলো। তো লাস্ট মোমেন্টে একটা রিমাইন্ডারের জন্য বলতে পারো যে আজকে আসা। তো তোমরা যারা ভর্তি হতে চাও আর দেরি করো না। আপু 27 ব্যাচে ডিসকাউন্ট দিবেন না? অবশ্যই ডিসকাউন্ট দিয়েই 1700 টাকা। তোমাদের কিন্তু এমনিতেই কোর্স হচ্ছে 2200 টাকা, তোমাদের এখন ডিসকাউন্ট চলছে বিধায় তোমরা এই টাকাতে ভর্তি হতে পারছো। আর কি ফ্রি ক্লাস হবে? ফ্রি ক্লাস হবে, বাট কবে নিতে পারবো এটা বলতে পারছি না।
বাংলা সেকেন্ড পেপার কবে শুরু হবে? আসলে ফ্রি ক্লাসে তো ওইভাবে রুটিন মেনটেন করে ক্লাস নেওয়া হয় না, সাধারণত যেগুলো একটু কঠিন ওই বিষয়গুলোতেই নেওয়া হয়। ফ্রি ক্লাস কবে নিবেন, ফ্রি ক্লাস কবে নিব আপু বা ভাইয়া এখনই বলতে পারছি না। তো এই পর্যন্তই, ঠিক আছে? আমার আবার 8:30 থেকে যেহেতু আমাদের 27-এর ক্লাস আছে, তোমরা যদি এখন মনে করো যে আমাদের সাথে প্রিপারেশন নেওয়া সম্ভব আপু 3 বিষয় কি 1700? হ্যাঁ 3 বিষয়, অ্যাকচুয়ালি এটা 3 বিষয় না, এটা কিন্তু 5 বিষয়। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইনক্লুডেড, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আইসিটি, ঠিক আছে? সবকিছু মিলাই এই 1700 টাকা। আচ্ছা তাইলে আর কথা বাড়াচ্ছি না, ঋতুবর্ণন কবিতা আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা নাই। সমস্যা যদি এরপরেও থাকে আমাকে জানাতে পারো। বাংলা শিক্ষণ রিয়া আপু এই পেজে তোমরা সবসময় আমাকে অ্যাক্টিভ পাবে। বাংলা শিক্ষণ বাংলা শিক্ষণ রিয়া আপু এই পেজে আমাকে তোমরা পাবে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো। আচ্ছা আপুমনি আপনাদের এখানে ভর্তি হতে কত লাগবে? যদি 26 ব্যাচের হও তাহলে হচ্ছে 1500 টাকা, যদি 27 ব্যাচের হও তাহলে 1700 টাকা। আচ্ছা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, আর আফসোস করতে না চাইলে ঝটপট ভর্তি হয়ে যেও। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।